নমস্কার। গল্পকথক মিতার চ্যানেলে আবারও শ্রোতা বন্ধুদের অনেক অনেক স্বাগত। আজ আমি পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত চক্ষুদান ছোট গল্পটি। শুরু করছি বন্ধুরা আমার আজকের পরিবেশন। কার্তিক পূজা। 3 ভাইয়ের এজমালি। 2 ভাই ফুল দিবে, নৈবেদ্য দেবে। পূজার যাবতীয় খরচ তাহাদেরই। মেজ ভাই গরিব। সে বলে, আমার লবডঙ্কা, আমি আবার দেব কি? আমি যা জানি তাই। ঠাকুর করব, রাঙাবো, বাস ছুটি। তা বিপিনের বাহাদুরি আছে। কাহারও কাছে কোনো দিন শিখে নাই, সাকরেদি করে নাই। অথচ খড় মাটি দিয়া এমন ঠাকুর সে গড়ে আর এমনিভাবে রাঙায় যে 10খানা গাঁয়ের কারিগর আসিয়া তারিফ করে, বলে, বাহ, বাউনের ছেলে, তা হাত বটে আজ্ঞে। বিপিন আর একটা দিন খাওয়া দাওয়ার অবসর পায় না। পুরু কাচের চশমা জোড়াটি ছাতা পরা কাগজের খাপ হইতে বহুকাল পরে বাহির হয়। দড়ি দিয়া বেশ করিয়া সেটি সে কানের সঙ্গে আঁটিয়া বাঁধে। আর 24 ঘণ্টা শিবদেওলের পাশে ছোট সেই কার্তিক কুঠুরিতেই পড়িয়া থাকে। কাঁধে করিয়া টুমনি জোরের ধার হইতে তাল তাল মাটি সে নিজেই বহিয়া আনে। 2-4 আঁটি খড়, পুরনো ছেঁড়া ন্যাকড়া বাঁশের বাঁখারি এখান ওখান হইতে জোগাড় করে। কাঠাম বাঁধা হয় এবং সেই খড় কাঠের কাঠামের ওপর দেখিতে দেখিতে চমৎকার এক কার্তিক ঠাকুর গড়িয়া ওঠে। কেহ কাছে গিয়া দাঁড়াইলে বিপিন তাহার মুখের পানে তাকাইয়া ফোকলা দাঁতে খিলখিল করিয়া হাসে। একটুখানি দূরে সরিয়া গিয়া সে বলে, কেমন হচ্ছে? একাই সব, খড়ের কুটোটি কেউ এদিক ওদিক করে দেয়নি বাবা। হ্যাঁ। এক মৃত্তিকা শেষ হয়। মাটির বনকে ন্যাকড়া ভিজাইয়া 2 মৃত্তিকার পালিশ চলে। 15-16 বছরের ছেলে চরণ মাথায় টেরি কাটিয়া কোঁচার খুঁটটি গায়ে দিয়া ওপাড়ার তাঁতি ঘরে তামাক খাইতে যায়। পথে একবার কার্তিক কুঠুরির দরজায় দাঁড়াইয়া বলে, বাবা, খেতে যাও, মা ডাকছে। বলিয়াই আবার চলিবার উপক্রম করে। মুখ না তুলিয়াই বিপিন ডাকে, শোন শোন। কি বলছো কি? বলিয়া অনিচ্ছা সত্ত্বেও চরণ ফিরিয়া দাঁড়ায়। ছোট একটা সাপের বাচ্চা গড়িতে গড়িতে বিপিন বলে, শোন, আয়, উঠে আয়। চরণের দেরি আর সহ্য হয় না। উঠিয়া আসিয়া বলে, কি বলছো বলো ঝপ করে। সাপের বাচ্চাটি ময়ূরের 2টি ঠোঁটের ফাঁকে ধরাইয়া দিয়া বিপিন ঘাড় বাঁকাইয়া এপাশ ওপাশ ঘুরিয়া ফিরিয়া বার কতক প্রথমে বেশ ভালো করিয়া দেখে। তাহার পর বলে, আচ্ছা বল তো দেখি চন্না, রক্ষিতপুরের ময়ূরটাও তো দেখেছিস, সেই যে এঁকে দিয়েছি তোর মামার বাড়ির বৈঠকখানার দেওয়ালে, আর এটাও তো দেখছিস। কোনটা ভালো হয়েছে বল দেখি ঠিক করে। ঠিক বলবি কিন্তু, ঠিক, একেবারে কাঁটায় কাঁটায়। চরণের মুখের পানে বিপিন তাহার চশমা পরা চোখ 2টি তুলিয়া সাগ্রহে তাকাইয়া রহিল। চরণ ফট করিয়া বলিয়া বসিল, সেইটে, রক্ষিতপুরের সেইটে? চশমার ভিতর বিপিনের চোখ 2টা হঠাৎ অত্যন্ত বড় হইয়া উঠিল।
যা যা, যা তবে সেইখানেই দেখ গে, যা রক্ষিতপুরেই যা, ভাগ। চরণের ঘাড়ে ধরিয়া বিপিন তাহাকে এমন ঠেলিয়া দিল যে সে একেবারে রাস্তায়। আইবুড়ো মেয়েটা তখন ভাঙা কাশি হইতে ভাতের ঢেলাগুলি ছুঁড়িয়া ছুঁড়িয়া মুখে পুরিতেছিল। চোখ হইতে চশমাটা খুলিয়া বিপিন সেইখানে গিয়া তামাক টানিতে বসিল। কি তরকারি পুষ্প? পুষ্প সোহাগে গদগদ হইয়া নাকি সুরে বলিল, ছাই, পুস্ত ভাজা আর টক। বিপিন বলিল, দেখেছিস ঠাকুর আমাদের কার্তিক, ময়ূরে চড়া কার্তিক এবছর। আরও কি সে বলিতে চাহিতেছিল, কিন্তু পুষ্পর মা হঠাৎ কোথা হইতে একেবারে রণচণ্ডীর মতো আসিয়া হাজির হইল। রাখো রাখো, তোমার হুঁকো রাখো, ক লাখ টাকা পাবে যে ঠাকুর গড়ছ দিনরাত, ঘরে যে কাল থেকে উনুন জ্বলছে না তা ঠিক রাখো। বিপিন উবু হইয়া বসিয়াছিল। হুঁকোটা মুখের কাছ হইতে একটুখানি সরাইয়া লইয়া পুষ্পর মায়ের দিকে তাকাইয়া হি হি করিয়া হাসিতে লাগিল। হি হি হি, দেখেছিস দেখেছিস ঠাকুর কেমন গড়েছি? আমর বলিয়া পুষ্পর মা হাসিয়া ফেলিল। এমন মানুষ তো কখনো দেখিনি মা। নাও ওঠো, চান করো, করে যা হোক 4টি পিণ্ডি গিলে যাও, কোথা যাবে যাও, বেরো দেখি তুমি ঘর থেকে। এতক্ষণ পরে পুষ্প একটা ভাতের ডেলা কোত করিয়া গিলিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল, ঠাকুর এখনো রাঙানো হয়নি বাবা? মুখখানা অত্যন্ত কদাকার করিয়া বিপিন বলিয়া উঠিল, এতক্ষণে রাঙানো হয়নি বাবা? কেন, দেখে আসতে পারিস না? ড্যাবরা ড্যাবরা চোখ দুটো দিয়ে দেখে আসতে পারিস না? পুষ্প আর কিছু না বলিয়া হেঁটো মুখে আবার ভাত লুফিতে লাগিল। ও কি খাওয়ালো তোর? ও কি খাওয়ার ছিঁড়ি? বলিয়া মা তাহার পিঠে একটা কিল মারিয়া ভিজে গামছাটা বিপিনের কাঁধের উপর ছুঁড়িয়া দিয়া বলিল, যত নষ্টের গোড়ায় এই তুমি, আদর দিয়ে মেয়ের মাথাটা খেলে তো, নাকে কথা কইছে আমর। হুঁকোটা এইবার হাত হইতে নামাইয়া বিপিন স্নান করিতে গেল। ঠাকুরের গায়ের রং চলিতেছিল। টানা টানা একজোড়া ভুরু হইল, চোখের পাতা, চোখের তারা সবই হইয়া গেল। বাকি রহিল শুধু একজোড়া গোঁফ। ময়ূরের চোখ দিয়া পেখমের রং ফলাইয়া বিপিন যখন কার্তিকের গোঁফে হাত দিল, বেলা তখন প্রায় ডুবিয়া আসিয়াছে। কার্তিক কুঠুরির দরজা হইতে বিপিন ডাকিল, পুষ্প, পুষ্প। ডাক শুনিয়া নাকে সুরে পুষ্পর জবাব আসিল, কি? ঝপ করে একটা পিদিম আন দেখি, পিদিম। প্রদীপ যখন আসিল, গোঁফ দুইটা বিপিন তখন প্রায় শেষ করিয়া ফেলিয়াছে। বাঁ হাতে প্রদীপটা তুলিয়া ধরিয়া একাগ্র মনে বিপিন একবার পিছাইয়া একবার আগাইয়া নানান ভঙ্গিতে কার্তিকের মুখখানি দেখিতে লাগিল। কাছে লোকজনও কেহ নাই যে তাহাকে ডাকিয়া দেখায়। দূরের গ্রাম হইতে শ্রাদ্ধ শান্তি সারিয়া ঈশান ঠাকুর বাড়ি ফিরিতেছিল। কাঁধের দুই পাশে গামছায় বাঁধা দুইটা পুঁটুলি, এক হাতে পাতায় জড়ানো কয়েকটি পুঁটি মাছ। কি হে, তামাক খাচ্ছ নাকি? ঠাকুর গড়া হচ্ছে? তা বেশ বেশ বেশ। সাগ্রহে বিপিন তাহার বাঁ হাতের প্রদীপটা তুলিয়া ধরিয়া ডাকিল, এসো এসো এসো, এসো দেখি।
শোনো শোনো। ঈশান ঠাকুর রাস্তার উপরেই দাঁড়াইয়া পড়িল। আচ্ছা, দেখো তো, দেখো তো ঠাকুর, কার্তিকের এই গোঁফ জোড়াটা দেখো তো, ওইখান থেকে ঠিক হলো কিনা। ঈশান ঠাকুরের কাঁচা পাকা ভুরুর লোমে ও চোখের পাতায় জড়াজড়ি হইয়া গিয়াছে। বয়স হইয়াছে, কিন্তু তাহার চোখের জ্যোতি কমে নাই। গহ্বরের ভিতর মানিকের মতো কোটর প্রবিষ্ট চোখ দুইটা তাহার যেন অন্ধকারেও জলজল করে। বার কতক ঘাড় বাঁকাইয়া কপাল কুঁচকাইয়া ঠাকুর বলিল, গোফ দেখো, বাঁ দিকেরটা একটু ছোট হলো না ডান দিকের চেয়ে? ছোট? আচ্ছা দাঁড়াও। কালো কালির মোটা তুলিটা বিপিন তখনও হাতছাড়া করে নাই। কার্তিকের মুখের কাছে মুখ লইয়া গিয়া প্রদীপ ধরিয়া বাঁ দিকের গোফের উপর সে আর এক পোঁচ কালি বুলাইয়া দিল। এইবার ঘাড় নাড়িয়া ঈশান ঠাকুর বলিল, হোক, এবার যেন এই দিকেরটা ছোট হয়ে গেল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। বিপিন উল্টা দিকে আবার তুলি চালাইল। ঈশান বলিল, ও কি করলে? ওর চেয়ে তোমার আগেই ভালো ছিল। না হে না, এই দেখো তুমি, ঠিক করে দিচ্ছি। বিপিন তুলিটা ধীরে ধীরে আর একবার দুই দিকে বুলাইয়া দিয়া প্রদীপটা সেইখানেই নামাইয়া রাখিয়া পিছু হাঁটিয়া বলিল, দেখো, ঠিক হয়ে গেছে, বাস। ঈশান এবারেও ঘাড় নাড়িয়া খুঁত খুঁত করিতে লাগিল। তার চেয়ে তুমি কাল ঠিক করো, বুঝলে? নাও, তামাক খাও দেখি একবার। অন্ধকার হয়ে গেছে, আজ আর তুলি টুলি ধরো না। বিপিন আবার কার্তিকের কাছে আসিয়া বসিল। হয়নি ঠিক? বেশ ভালো করে দেখো দেখি। মাটিতে নামানো কালো কালির খোলার ওপর হাতের তুলিটা নাড়িতে নাড়িতে বিপিন একবার কার্তিকের মুখের পানে, একবার ঈশান ঠাকুরের দিকে ঘন ঘন তাকাইতে লাগিল। ঈশান ঠাকুর মাথার টিকি নাড়িয়া বলিল, না, সুবিধা মতোটি ঠিক হলো না এখনো বিপিন। হলো না? না। ঝুম মারিয়া হেঁটো মুখে কিয়ৎক্ষণ ভাবিয়া বিপিন আবার জিজ্ঞাসা করিল, হলো না তাহলে? কি বলো? ঈশান বলিল, জ্বালাতন দেখছি, কবার বলবো? তবে এই নাও, হলো। কালির কাঠরা হইতে মোটা তুলিটা তুলিয়া লইয়া নিমেষের মধ্যে হা হা করিয়া নিষেধ করিতে না করিতে কার্তিকের সারা মুখখানা তুলি চালাইয়া বিপিন একেবারে ভূতের মতো কালো অন্ধকার করিয়া দিল। করলে কি, করলে কি? ঈশান ছুটিয়া তাহাকে ধরিবার জন্য উপরে উঠিয়া আসিতেছিল। বিপিন সজোরে তাহার মুখের ওপর কালি সমেত তুলিটা ছুড়িয়া দিয়া বলিল, তোমার মাথা। থু থু করিয়া থুতু ফেলিয়া হাত দিয়া মুখের কালি ঘুচাইতে গিয়া ঈশান ঠাকুরের মুখখানাও কম কিম্ভূত কিমাকার হইয়া উঠিল না। বোকার মতো হতভম্ব হইয়া সে দাঁড়াইয়া রহিল। বিপিন আর মুখে কোনো কথা বলিল না। প্রদীপটা পায়ে করিয়া উল্টাইয়া দিয়া দরজার শিকলি তুলিয়া হন হন করিয়া আপন মনেই ঘরের দিকে চলিয়া গেল। ঘরে গিয়া দেখে তাহার অপরিসর উঠানের উপর তখন এক প্রলয় কাণ্ড বাঁধিয়াছে। দুই ভাই বোনে ভীষণ ঝগড়া। পুষ্পর খাটো চুলের মুঠি ধরিয়া চরণ তাহাকে চরকির মতো সারা উঠানময় ঘুরাইয়া লইয়া বেড়াইতেছে, আর পুষ্প চেঁচাইতেছে, দেখো মা দেখো,
গাল দেব এবারে, দেখো। চরণ বলিতেছে, তুই খেয়েছিস কি না বল, হারামজাদি কোথাকার। বিপিন আর কোনো কথা না বলিয়া দুজনার পিঠে গুমাগুম কিল বসাইয়া দিয়া তাহাদের ছাড়াইয়া দিল। চরণ তাহাকে যৎপরনাস্তি গালাগালি দিতে দিতে ছুটিয়া পালাইল। পুষ্পর কান্না আর থামিতে চায় না। লঙ্কা খাই আমি কখনো? গাছে 3টি সূর্যিমণি লঙ্কা ধরেছিল, নাই, তা আমি কি জানি। গিন্নি কোথায় ছিল? ছুটিয়া আসিয়া যত দোষ বিপিনের ঘাড়ে চাপাইয়া দিয়া বলিল, ওই তো জানো, দিলে তো কাঁদিয়ে। এলেন এতক্ষণে ঠাকুর করে, কেন মোড়ল পাড়ার দিকে একবার যেতে হতো না? ঘরে একটি চাল নেই, তা কি টোকা পেয়েছে হাতে নিয়ে দৌড়ে দৌড়ে ভিক মেঘে বেড়াবো আমি? না কি মরণ দশা, এমন পুরুষ বেটা ছেলের মুয়ে ঝাঁটা। এমনই আরও সব কত কি সে বলিতে বলিতে আপন মনেই গজরাইতে লাগিল। সুমুখে চালার এক কোণে বাঁশের আলনায় বিপিনের পোশাকি ছাতা চাদর জামা হরদম ঝুলিত। ছেঁড়া খাঁকির জামাটা সে তৎক্ষণাৎ গায়ে দিয়া আধময়লা চাদরটা কাঁধে ফেলিয়া লইল। ছাতিটা বগল দাবা করিয়া জুতার সন্ধানে একবার এদিক ওদিক তাকাইল। চটি জুতা একজোড়া তাহার ছিল, কিন্তু পুত্র চরণের কৃপায় সব সময় তাহাদের খুঁজিয়া পাওয়া যাইত না। খুঁজিতে গেলে দেরি হইবার সম্ভাবনা, তাই সে খালি পায়েই ধীরে ধীরে বাহির হইয়া গেল। মোড়লপাড়ায় যাইবার পোশাক ইহা নয়। গিন্নি বলিল, ছাতা চাদর নিয়ে মরতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কিন্তু কথার তখন কেই বা জবাব দেয়? কে যেন তাহাকে বলিতেছে। এমনই অগ্রাহ্য করিয়া সন্ধ্যার অন্ধকারে হনহন করিয়া বিপিন যে কোথায় চলিল কাহাকেও কিছুই বলিয়া গেল না। নিতান্ত ছোট একটি শহরের সংকীর্ণ পথে আলোর বালাই নাই। আসন্ন শীতের সন্ধ্যায় অপর্যাপ্ত ধুলা উড়াইয়া শহরের ফেরত মাল বোঝাই গরুর গাড়িগুলি ঘন ঘন যাওয়া আসা করে। গাড়ির নিচে কেরোসিনের কুপি জ্বলে। সন্ধ্যার অন্ধকারে পথের ধুলা নজরে পড়ে না, কিন্তু পথযাত্রী পথিকের নিঃশ্বাস বন্ধ হইয়া আসে। একসঙ্গে 4খানা গাড়ি পার হইতেছিল। পথ বন্ধ। চাদরের একটা খুঁট নাকে চাপিয়া ধরিয়া পথের এক পাশে বিপিন সরিয়া দাঁড়াইল। পাশেই একটা বড় বাড়ির দরজায় তখন সবেমাত্র একটা ঘোড়ার গাড়ি খোলা হইয়াছে। এক পাশের একটা বাতি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে। আর একটা বাতি লইয়া সহিস বোধ করি ঘোড়া দুইটা আস্তা বলে রাখিতে গিয়াছে। বিপিন দেখিল বাড়ির সদর দরজাটা খোলা। সম্মুখেই বসিবার ঘর। মেঝের উপর ফরাশ বিছাইয়া বাবু বসিয়া আছেন। লোকটা যেমন মোটা তেমনি কদাকার। কি চাই? বিপিন বলিল, আগে 1 গ্লাস জল। বাবু ডাকিলেন, সদা, সদা। চাকর আসিল, জলও আসিল। ঢকঢক করিয়া গ্লাসের জলটা খাইয়া ফেলিয়া দেওয়ালের এক পাশে ছাতিটি নামাইয়া রাখিয়া বিপিন মেঝের উপরেই উবু হইয়া বসিল। বলিল, কলকেটা একবার। বাবু বলিলেন, তামাক খাবেন আপনি? আমি ব্রাহ্মণ। ঘরের কোণে একটা হুঁকা দেখাইয়া দিয়া বাবু তাহার নিজের গড়গড়া হইতে
কলিকাটা তুলিয়া মাটিতে নামাইয়া দিলেন। নিন। বিপিন আপন মনেই অনেকক্ষণ ধরিয়া তামাক টানিল। তামাক টানিতে টানিতে কি যেন সে ভাবিতেছিল, কি যেন বলিবার জন্য অনেকক্ষণ হইতেই সে উসখুস করিতেছিল। মুখ হইতে ধোঁয়া ছাড়িতে ছাড়িতে ঘরের দেয়াল এবং কড়িকাঠের দিকে বারকতক তাকাইয়া বিপিন বলিল, আচ্ছা, এ ঘরে আপনি রং করেন না কেন? করলেই তো পারেন। বাবু জবাব না দিয়া কয়েকটা নথিপত্র উল্টাইতে লাগিলেন। বিপিন বলিল, রং আমি খুব ভালোই করতে পারি। দেখুন, কলমিলতার উপর গোলাপ আমি এমনি ফুল এঁকে দেব যে দেখে একেবারে তাক লেগে যাবে আপনার, বুঝলেন? বাবু একবার মুখ তুলিয়া চাহিলেন, কিন্তু বিপিন তখন কথা বন্ধ করিয়া আবার তামাক টানিতে শুরু করিয়াছে। অনেকক্ষণ দুজনেই চুপচাপ। হুঁকাটা বিপিন হাত হইতে নামাইয়া বলিল, দেখুন, বাইরের ওই বারান্দায় আপনার লোকজন কেউ শোয় কি? মুখ না তুলিয়াই বাবু জিজ্ঞাসা করিলেন, কেন? রাত্রিরে আর কোথায়? তাই বলি এইখানেই একটু, আর শীত তেমন বেশি পড়েনি এখনো, কি বলেন? বলিয়াই বিপিন সেখান হইতে উঠিল। বাহিরে বারান্দার একপাশে একটা চৌকি পাতা ছিল। কিয়ৎক্ষণ পরে মনে হইল যেন সে তাহার ছেঁড়া চাদরটা দিয়া চৌকির ধুলা ঝাড়িতেছে। ভিতর হইতে বাবু ডাকিলেন, ওহে, ওই, ও লোকটি, শোনো শোনো। আমায় ডাকছেন? বিপিন দরজার কাছে আসিয়া দাঁড়াইল। বাবু তখন উঠিয়া দাঁড়াইয়াছেন। হ্যাঁ, খাবে এসো, বাইরে ঠান্ডায় হিমে পড়ে থেকো না। এই ঘরে আমার ঠাকুর শোয়, এইখানেই শোবে। তা বাবুটি লোক ভালো। দুজনেই কাছাকাছি খাইতে বসিল। রাঁধুনি, বামুন একজন পরিবেশন করিতেছিল। বিপিনের খাওয়া আর শেষ হয় না। এমন খাওয়া সে জীবনে খুব কমই খাইয়াছে। ঠাকুর জিজ্ঞাসা করিল, আপনাকে আর কিছু দেব কি? ভাত। দ্বিতীয়বারের ভাতগুলা তখন তাহার প্রায় শেষ হইয়া আসিয়াছে। মুখ তুলিয়া বলিল, না, কিন্তু চমৎকার রেঁধেছ ভাই। বাহ, বামুনের ছেলে, রাঁধতে বাড়তে আমিও একাত্তু জানি। তা বেশ বেশ। কই, অম্বল আর একটুখানি বুঝলে? খুব সামান্য, এই এতটুকুন, বাস বাস। ঠাকুর অম্বল আনিতে গেল। বিপিনের কথাটা বাবু শুনিয়াছিলেন। বলিলেন, রাঁধতে তাঁততে জানেন নাকি আপনি? ঘাড় নাড়িয়া বিপিন বলিল, হ্যাঁ আজ্ঞে, হ্যাঁ, খুব ভালোই। পোলাও, মাংস টাংস খুব ভালোই রাঁধতে পারি আমি। তবে এক কাজ করো, বুঝলে? বাবুর আপনি ও তুমিতে জড়াইয়া যাইতেছিল। জলের গ্লাসটা হাত হইতে নামাইয়া বাবু বলিলেন, ভাত রাঁধার কাজ টাজ করতে পারো তো করতে পারো এইখানেই। আমার ঠাকুরটা বাড়ি যাব করছে। এই যে কালী, বাড়ি কি তুমি যাবে সত্যি? ঠাকুর বিপিনের জন্য অম্বল আনিয়াছিল। বলিল, হ্যাঁ আজ্ঞে, সে তো আমার বলাই আছে।
বিপিন অম্বল দিয়া ভাত মাখিতে মাখিতে হেঁটো মুখে কি যেন ভাবিতে লাগিল। তাহার পর হঠাৎ এক সময় মাথা নাড়িয়া বলিয়া উঠিল, আচ্ছা, তাই তাই, মাইনে? বাবু বলিলেন, 6 টাকা, আর খাওয়া পড়া। বিপিন রাজি হইল, বলিল, আচ্ছা, তবে কাল থেকেই। কিন্তু এ চাকরি তাহার 15 দিনের বেশি টিকিল না। শহরটি তাহাদের গ্রাম হইতে বেশি দূরে নয়। আদালতে রেজিস্ট্রি অফিসে গাঁয়ের লোক হরদম যাওয়া আসা করে। পাছে কাহারও সঙ্গে মুখোমুখি দেখা হইয়া যায় ভাবিয়া বিপিন ঘর হইতে বাহির হয় না। অনভ্যস্ত হাতে রাঁধিতে তাহার দেরি হয়। 1 ঘণ্টার জায়গায় 4 ঘণ্টা লাগে। বাবু বলেন, কি হে বিপিন, অত দেরি কেন? ভাতের থালাটি তাড়াতাড়ি আনিয়া তাহার সম্মুখে ধরিয়া বিপিন বলে, নারান, ভাত কি অমনি যেমন তেমন করে দিলেই হলো? একটু সাজিয়ে গুছিয়ে মানানসই করে তবে তো। বাবু বলেন, না, যেমন হয় তেমনিই দিও। ভাতের থালায় ফুল কাটে না, বুঝলে? বিপিন তবু দেরি করে। সেদিন বেলা একটুখানি বেশি হইয়াছিল। বিপিনের রান্নাও সেদিন সুবিধা মতো হয় নাই। বাবু বলিলেন, চট করে কিছু খাবার কিনে নিয়ে এসো, যাও। সেদিন হাটবার। খাবার কিনিতে হাটতলায় যাইতে হয়। অথচ তাহাদের গ্রাম হইতে অনেকেরই সেদিন হাটে আসিবার সম্ভাবনা। বিপিন পয়সা হাতে লইয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বাবু বলিলেন, কই, যাও। বিপিন এদিক ওদিক তাকাইতে লাগিল। দাঁড়িয়ে রইলে যে? বিপিন আমতা আমতা করিয়া বলিল, চাকর। বাবু বোধ হয় একটুখানি রাগিয়াই ছিলেন। বলিলেন, তুমি নবাব নাকি? বিপিনের রাগ হইতে দেরি হইল না। মুখের উপর স্পষ্ট জবাব দিয়া দিল, আমি পারব না যেতে। বাবু বলিলেন, পারবে না তো চলে যাও। বিপিন সেই মুহূর্তেই যাইবার জন্য প্রস্তুত হইল। বাবুর পায়ের কাছে পয়সাগুলি ফেলিয়া দিয়া বাহিরের ঘরে গিয়া তাহার জামা পরিল, চাদর লইল এবং ছেঁড়া ছাতাটি বগলে করিয়া বাবুর কাছে আসিয়া বলিল, দিন মাইনে। 15 দিনের মাহিনা 3টি টাকা বাবু তৎক্ষণাৎ তাহার কাছে ফেলিয়া দিয়া বলিলেন, খবরদার, আর আমার দৌড় মারিও না বলে দিচ্ছি। রাগে আর বাবু বেশি কিছু বলিতে পারিলেন না। বিপিনেরও রাঁধা ভাত রান্নাঘরেই পড়িয়া রহিল। 3টি টাকা মাত্র পকেটে ফেলিয়া হাসিতে হাসিতে সে বাহির হইয়া গেল। আহ, বাঁচলাম বাবা। ভাত রাঁধার চাকরি আবার মানুষে করে? শটান কলিকাতায়। রাঁধিতে হয়তো এইখানেই রাঁধিবে। না আছে একটা চেনা মুখ, না আছে কিছু। তবে একবার কালীঘাটে চান করিয়া আসা ভালো। অনেক পাপ সে করিয়াছে, না হইলে কি আর ঘর ছাড়া হয়? স্নান করিয়া মন্দিরে পূজা দিয়া বিপিন পথে পথে ঘুরিতেছিল। দুপাশে দোকান, বাড়িঘর, লোকজন, চারিদিক গুলজার। পাশেই একটা বাক্সের দোকানে টিন পিটানো হইতেছে। তাহার পাশেই একটা ডুবি তবলার দোকান। বাহ, লোকটা বেশ তবলা বাজায় তো। বিপিন পথে দাঁড়াইয়া খানিকক্ষণ শুনিল।
ঘাড় নাড়িয়া তারিফ করিল। বাহ, বেশ হাত। পটপাড়ায় তখন জগদ্ধাত্রী গড়ার ধুম পড়িয়া গিয়াছে। ছোট বড় নানা রকমের ঠাকুর কতক রাস্তায় কতক বা চালায়, কতক শুকাইতেছে, কতক বা রং চড়িতেছে। কারিগর তখন একটি প্রতিমার কাপড়ের ওপর রং ফলাইতেছিল। রাস্তার ধারে দাঁড়াইয়া বিপিন এক দৃষ্টে তাহাই দেখিতে লাগিল। হুম, ও কি হলো? ওখানে তো ও রং হবে না। কারিগর হঠাৎ মুখ তুলিয়া চাহিয়া বলিল, কে হে তুমি? বিপিন তখন ছেঁড়া জামার আস্তিন গুটাইতেছিল। বলিল, দেখবে? দেখিয়ে দিচ্ছি। চালার উপরে চড়িয়া গিয়া বলিল, দাও তুলি। কারিগর প্রথমে তুলি দিতে ইতস্তত করিতেছিল, কিন্তু বিপিন ছাড়িবার পাত্র নয়। একরকম জোর করিয়াই হাত হইতে তুলিটা কাড়িয়া লইয়া কাপড়ের উপর রং ফলাইতে বসিয়া গেল। কারিগর দেখিল লোকটা তুলি চালাইতে জানে, এবং বোধ করি বেশ ভালোই জানে। বলিল, করবে? তুমি কাজ করবে? বিপিন ঘাড় নাড়িয়া বলিল, করব। কারিগর বলিল, ঠিকের কাজ? পিতিমে পিছু 4 আনা। আচ্ছা, তাই তাই। বিপিন পকেট হইতে তাহার চশমা জোড়াটি বাহির করিয়া কানের সঙ্গে আঁটিয়া বাঁধিল। বলিল, যা হোক কিছু পেলেই বাঁচি। বলিয়াই সে আবার তুলি চালাইতে লাগিল। তা বিপিনের বাহাদুরি আছে। একসঙ্গে 4টি প্রতিমা রং করিয়া তুলি ছাড়িয়া সে যখন মুখ তুলিয়া চাহিল, প্রতিমা রাঙাইতে হইলে তখন আলোর দরকার। বলিল, কিছু খেতে হবে যে দাদা? কারিগর আঙুল বাড়াইয়া বলিল, হোটেল ওই যে, ওই গলির মোড়েই। বিপিন উঠিয়া দাঁড়াইল। চালা হইতে পথে একবার নামিয়াও গেল, কিন্তু পুনরায় ফিরিয়া আসিয়া হাত পাতিয়া বলিল, কিছু চাই তো দাদা খেতে হলে? 4 আনা পয়সা দিয়া কারিগর বলিল, 14 পয়সা লাগে। এবার কাজটা তাহার মনের মতো। আপন মনেই ঠাকুর গড়ে, রং দেয়, হোটেলে খায় আর সেইখানেই পড়িয়া থাকে। বিপিনের দিন মন্দ কাটে না। ঘরে সেদিন 15 টাকা পাঠানো হইয়াছে। মাসের শেষে আরও কিছু পাঠাইতে পারিবে বলিয়া মনে হয়। চরণ চিঠি দিয়াছে, তাহারা ভালোই আছে। ঠাকুর গড়িতে গড়িতে বিপিন আবার গানও গায়। ছোট একটা হুঁকাও সে সেদিন কিনিয়া আনিয়াছে। অবসর সময়ে বসিয়া বসিয়া তামাক টানে। এক এক সময় নির্জনে যখন বসিয়া থাকে, রং দেওয়া প্রতিমাগুলির মুখের পানে এক দৃষ্টে তাকায়। নিজেই নিজের বাহাদুরির তারিফ করে, তারিফ করে আর হাসে। কারিগর দেখিতে পাইলে বলে, ঠাকুরের কি মাথা গরমের ছিট আছে নাকি? বিপিন রাগিয়া ওঠে, বলে, মাথা গরম কি? ছিট আবার কিসের? কারিগর বলে, বেশ বেশ, সরস্বতী পুজো আসছে, বায়না নেব কিন্তু 200 ঠাকুরের। পারবে তো? তামাক টানিতে টানিতে বিপিন বলে, খুব খুব, 200 ছেড়ে 2000 নাও। এই যে বাবা, বিপিন ঘটক, আর কেউ নয়।
হ্যাঁ বলিয়া এসে হো হো করিয়া হাসিতে থাকে। 200 সরস্বতীর বায়না। বিপিনের খাওয়া পড়ার অবসর নাই, নিজেই সব করে। বলে, শরৎ তুমি বসে থাকো। শরৎ বলে, বেশ বেশ। সময় কম। বিপিন দিনেও কাজ করে, আবার রাত্রেও। একটির পর একটি রং চলিতে থাকে। 200 ঠাকুর চালার উপর সাজানো। পাশেই শ্যাকরার দোকানের ঠুকঠাক আওয়াজ বন্ধ হইয়া যায়। মারোয়ারির আড়তের বচসা থামে। রাস্তার ঝামেলা নিস্তব্ধ হইয়া আসে। ঘণ্টার পর ঘণ্টা কাজ চলিতে থাকে। বিপিনের তুলি চলে, কাপড়ের রং হয়। প্রত্যেকটি প্রতিমার পায়ের নিচে পদ্মের পাপড়িগুলি একে একে যেন ফুটিয়া ওঠে। হাতের বিনা যন্ত্রের তারগুলি স্পষ্ট দেখিতে পাওয়া যায়, কিন্তু চোখ তখনও হয় না। বিপিনের কেমন যেন ভয় করিতে থাকে। চোখের কাছে তুলি লইয়া গিয়া সে চুপ করিয়া থমকিয়া দাঁড়ায়। নিস্তব্ধ পথের প্রান্তে গ্যাসের আলোর দিকে একবার তাকায়। গায়ের কাপড়টা ভালো করিয়া জড়াইয়া লইয়া বসে। তাহার পর কালো রঙে তুলি ডুবাইয়া আবার তাহার কাজ শুরু করে। একটি প্রতিমার চক্ষুদান শেষ হয়। বিপিন উঠিয়া দাঁড়ায়। পিছু হাঁটিয়া দূর হইতে তাকাইয়া দেখে, আবার কাছে আসিয়া বসে। মাটির প্রতিমা যেন জীবন্ত হইয়া ওঠে। নিস্তব্ধ গভীর রাত্রির নির্জনতা সে আর টেরও পায় না। 400 চোখ যখন শেষ হইল, বিপিনের চোখ তখন জড়াইয়া আসিয়াছে। রাত্রি প্রায় শেষ। বিছানা পাতায় ছিল। আলো নিভাইয়া দিয়া বিপিন শুইয়া পড়িল। অন্ধকার। তবুও মনে হয় 200 জোড়া চোখ যেন অনিমেষ নয়নে তাহারই দিকে তাকাইয়া আছে। তাহারই দিকে। 200 সিকি, 50 টাকা। বাড়ি হইতে চিঠি আসিয়াছে। ঘরখানি তাহার হঠাৎ সেদিন আগুন লাগিয়া পুড়িয়া গিয়াছে। খড় চাই, কাঠ চাই। 50 টাকা লইয়া সে বাড়ি যাইবে। ভাবনা কি? উপর্যপরি রাত্রি জাগার ঘুম। সকালে ঘুম তাহার আর ভাঙে না। শরৎ কারিগর অন্যদিন অতি প্রত্যুষে আসিয়া তাহাকে জাগাইয়া দেয়। সেই দিন আর আসে নাই। বেলা প্রায় 9টার সময় শরৎ আসিয়া তাহাকে টানিয়া তুলিল। ঠাকুর কই? ঠাকুর? পিতিমে। ধর্মর করিয়া বিপিন উঠিয়া বসিল। সমস্ত চালাটা একেবারে ফাঁকা। মোটে 10টি প্রতিমা তখনও সারিবন্দি সাজানো রহিয়াছে। বিপিন বলিল, কোথা গেল পিতিমেগুলো? শরৎ বলিল, ঘুমিয়েছিলে তো নাকে তেল দিয়ে? বেশ। রাত্রি জাগরণ ক্লান্ত চোখ দুটি বিপিনের তখন কাঁপিতেছে। সে কি? শরৎ যেন অত্যন্ত রাগিয়া গেল। বলিল, এ খেতিটি কে গুনবে শুনি? বিপিনের কানে কিন্তু তখনও কোনো কথাই গেল না। সে তেমনি গুম হইয়া বসিয়া রহিল। শরৎ যেমন আসিয়াছিল তেমনি চলিয়া গেল। বোধ করি যাইবার সময় মনে মনে খানিকটা হাসিয়াও গেল। তামাক সাজিয়া হুঁকাটি হাতে লইয়া বিপিন টানিতে বসিল। 10টি প্রতিমা মোটে।
একটির মুখের পানে বিপিন একাগ্র দৃষ্টিতে তাকাইয়া রহিল। তামাক টানিতে সে ভুলিয়া গেল। চমৎকার, ঠিক যেন জীবন্ত। বিপিনের চোখে পলক আর পড়ে না। প্রতিমার চোখ দুটি যেন জ্বলিতেছে। হঠাৎ বিপিন যেন তন্দ্রার ঘোরে লাফাইয়া উঠিল। দেখতে পাসনি? এত বড় বড় চোখ নিয়ে দেখতে পাসনি তুই? হাতের হুঁকাটা বিপিন সেই মাটির প্রতিমার মাথার উপরে ভাঙিয়া ফেলিল। হুঁকাও গেল, প্রতিমাও গেল। যা, আর তুই? আর একটা প্রতিমার মুন্ডুটা বিপিন দুই হাত দিয়া সজোরে টানিয়া একেবারে ছিঁড়িয়া ফেলিল। মর, মর, এইখানেই মর। তাহার পর আরও একটা, তাহার পর সব প্রতিমা। লাথি মারিয়া মাটির প্রতিমাগুলি বিপিন চুরমার করিয়া টানিয়া ছিঁড়িয়া একেবারে একাকার করিয়া ফেলিল। রাগে তাহার চোখ দুইটা তখন লাল হইয়া উঠিয়াছে। যাক, সব যাক। দেওয়ালের পেরেক হইতে তাহার সেই পুরনো ছাতাখানি তুলিয়া লইয়া বিপিন পথে নামিয়া আসিল। কোথায় চলিতেছে তাহার কোনো ঠিক ঠিকানা নাই। শহরের অফুরন্ত পথ। মুখে চোখে তখনও পর্যন্ত একটুকু জল পড়ে নাই। পিপাসাও পাইয়াছে বটে। পথের ধারে একটা জলের কল। কয়েকটা হিন্দুস্থানি মেয়ে বাসন মাজিয়া উঠিয়া গেল। বিপিন ধীরে ধীরে আগাইয়া গিয়া কলের নিচে অঞ্জলি পাতিয়া ধরিল। বাঁ হাত দিয়া সজোরে কলটা টিপিয়া ধরিতে ছিড়ছিড় করিয়া অত্যন্ত ক্ষীণ একটুখানি জলের ধারা কলের মুখ বাহিয়া পড়িয়াই আবার ধীরে ধীরে বন্ধ হইয়া গেল। আবার টিপিল, কিন্তু কলের জল তখন বন্ধ হইয়া গিয়াছে। ভিজা হাতটা বিপিন তাহার চোখের উপর বার কতক বুলাইয়া লইয়া সম্মুখে রৌদ্রতপ্ত পথের উপর নামিয়া পড়িল। কিন্তু কোথায়, কোথায় যাবে সে এখন? আজ এখানেই আমার গল্পের সমাপ্তি। আবার আপনাদের মাঝে আমি হাজির হব আরও একটি নতুন লেখকের নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।